নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা চতুর্থ খণ্ডের আজ ষষ্ঠ অধ্যায়। শুরু করছি। চুঁচড়ো থেকে ফিরে বাড়ি পৌঁছেই রত্নেশ্বর নিচের ওই হলঘরে থমকে দাঁড়িয়েছিলেন। প্রত্যাশা করেছিলেন দেবেশ্বর সহাস্য মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে প্রণাম করবার জন্য দাঁড়িয়ে থাকবে, বা কাঠের সিঁড়ির উপর ম্যাটিংয়ে চটির দ্রুত শব্দ তুলে ছুটে নেমে আসবে। গম্ভীর রাশভারী মানুষ রত্নেশ্বর রায়, রায়বংশের কাঠামো, তার উপর জীবনের প্রথম দিকটা কাশির জল হাওয়ায়, ঘিয়ে ময়দায়, ল্যাংড়া আম, কাশির পেয়ারা এবং বাদাম পেস্তা খেয়ে আর কুস্তি করে সাঁতার কেটে মজবুত হয়ে গড়ে উঠেছেন। চোখের চাউনিতে ছিল একটা তীক্ষ্ণ এবং অবজ্ঞার দৃষ্টি। অল্পেই কপালে সারি সারি কুঞ্চন রেখা দেখা দিত। তার সামনে সহজে কেউ মুখ তুলে কথা বলতে পারত না। কিন্তু দেবেশ্বর প্রসন্ন হাসি মুখে তরুণ কণ্ঠে উৎসাহের সুরে বাবা বলে ডাকলে রত্নেশ্বর আর একরকম হয়ে যেতেন। প্রণাম করতে করতে দুই হাতে তুলে ধরে বুকে জড়িয়ে ধরতেন। তারপর তার কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে উপরে উঠে যেতেন এক প্রবীণ ও এক নবীন বন্ধুর মতো। সেদিন তিনি দাঁড়িয়েই রইলেন। দেবেশ্বরের চটির শব্দ উপরে বাজল না, এগিয়ে এলো না। তিনি ডাকলেন, দেবু, দেবেশ্বর। সাড়া মিলল না। এবার তার মধ্য থেকে বেরিয়ে এলো কীর্তিহাট এস্টেটের জমিদার রত্নেশ্বর রায়। যে রত্নেশ্বর রায় ম্যাজিস্ট্রেটকে অ্যালিবি সাক্ষী রেখে 10 ক্রোশ দূরের রাধানগরের দে সরকারের ঘর জ্বালিয়ে এসেছেন, দাঁড়িয়ে হুকুম দিয়ে দে সরকারের হাত ভেঙে দিয়েছেন। যে রত্নেশ্বর রায়ের অভিষেকের উৎসবের সময় গোপাল সিংয়ের মতো দুর্ধর্ষ দুর্দান্ত খুনে দাঙ্গাবাজকে একদিনে নাগপাশে বেঁধে এনে দাসখত লিখিয়েছেন, সেই জমিদার। শুধু একটা ধমক, কাউকে উদ্দেশ্য করে নয়, সকলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, কোথায় দেবেশ্বর? নিস্তব্ধ নির্বাক হয়ে গিয়েছিল গোটা বাড়িটা। একটা সূচ পড়লে শোনা যেত, কোথায় সে? তারপর দেবেশ্বরের খাস চাকরকে ধমক দিয়ে বলেছিলেন, এই শুয়ার কি বাচ্চা, শুনতে পাচ্ছিস না? সঙ্গে সঙ্গে দীর্ঘ পদক্ষেপে এগিয়ে এসে তার গালে ঠাস করে একটা চড় মেরে বলেছিলেন, কোথায় সে, এই হারামজাদা? এরপর কথাটা প্রকাশ হতে কতক্ষণ লাগে? প্রকাশ হয়ে পড়েছিল। বড়বাবু সন্ধে হলেই চলে যান, যেখানে গোপাল থাকে সেখানে, ফেরেন সকালবেলা। চমকে উঠেছিলেন রত্নেশ্বর রায়, কিন্তু মুখ থেকে একটি কথাও বের হয়নি। হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করে নিয়ে থাকবেন, গোপাল যেখানে থাকে সেখানে? তাহলে? সঙ্গে সঙ্গে মনে পড়েছিল ভায়োলেটকে। তাহলে? কত প্রশ্ন, কত ক্ষোভ, কত ক্রোধ এর সঙ্গে জেগেছিল, তার প্রকাশ বাইরে কেউ কিছু দেখেনি, দেখতে পায়নি, এবং রত্নেশ্বর রায়ের ডায়েরিতেও তার এতটুকু প্রকাশ নেই। তবে গোপন করেননি ঘটনাটাকে। রত্নেশ্বরের 1878 সালের ডায়েরিখানা নিয়ে সুরেশ্বর পড়লে। বাড়ি পৌঁছিয়া দেবেশ্বরকে দেখিলাম না। সকলকে প্রশ্ন করিলাম, কেহ উত্তর দিল না, নত মুখে মাটির দিকে তাকাইয়া রহিল। আমার সন্দেহ হইল। এবার ধমক দিয়া জিজ্ঞাসা করিতেই শুনিলাম, এলিয়ট রোডে একখানি বাড়ি ভাড়া বা লিজ লইয়া সেখানেই দেবেশ্বর রাত্রি যাপন করে। গোপালও সেখানে থাকে, সুতরাং ভায়োলেট সেও সেখানে থাকে। বাড়ি ভাড়া করিবার সাধ্য গোপালের নাই, সুতরাং এ কর্মের সকল দায় দেবেশ্বরের। তৎক্ষণাৎ আমি গৃহাভ্যন্তর হইতে বাহির হইয়া আসিয়া উচ্চকণ্ঠে ডাকিলাম, ওসমান, গাড়ি লেয়াও জলদি, ওসমান! এবং বিক্ষুব্ধ অন্তর লইয়া সম্মুখের বারান্দায় পদচারণা করিতে লাগিলাম। গাড়ি আসিতেই তাহাতে আরোহণ করিয়া বলিলাম, ওসমান? ওসমান সেলাম করিয়া কহিল, জি হুজুর। किसका निमक तुम खाते हो, हमारा? जरूर।
हमारा बाप आपका बाप के नमक खाया, हम आपके नमक खाता। हाँ, नमक हराम जो होता है उसका पर खुदा नाराज होता है, जिंदगी बर्बाद हो जाता है। क्या बात ठीक है कि नहीं? हाँ हुजूर, ठीक है। बस चलो, मुझे मेरा लड़का तुम लोगों का बड़ा बाबू शाम को जहाँ जाता है हुआ ले चलो, और कोई आदमी उनका हुआ खबर ना दे। चलो। এলিয়ট রোডের বাড়িখানা অধিকাংশ ফিরিঙ্গি পাড়ার বাড়ির মতো একতলাই ছিল, কিন্তু দোতলায় একখানা প্রশস্ত ঘর দেবেশ্বর নিজে করে নিয়েছিলেন। হাজার হলেও জমিদারের ছেলে, নিতান্ত একতলায় খুব একটা সুলভ প্রাপ্যতার মধ্যে থাকতে তার মন চাইত না। নিচে একখানা ঘরে থাকত গোপাল, একখানা ঘরে থাকত ভায়োলেটের সঙ্গে এসেছিল যে গোয়ানিজ মেয়েটি, সে, আর বাকিগুলোয় কোনোটা ছিল বিলিতি কায়দায় ড্রয়িং রুম, কোনোটায় করেছিলেন লাইব্রেরি। সেখানে মাস্টার এসে ভায়োলেটকে পড়াতো, লেডি করে তুলত। রত্নেশ্বরের গাড়ি গিয়ে বাড়িটার সম্মুখে দাঁড়ালো। তিনি ফটকটা খুলে থমকে দাঁড়ালেন, অতর্কিতে ঢুকলেন না। ডাকলেন, বেশ উচ্চ কণ্ঠেই ডাকলেন, দেবেশ্বর। উপরে হাসির শব্দ উঠছিল, বন্ধ হয়ে গেল। নিস্তব্ধ বাড়িখানা যেন ভয়ার্ত হয়ে গেছে। আবার রত্নেশ্বর ডাকলেন, দেবেশ্বর, এবং এবার গিয়ে সামনের দরজায় ধাক্কা দিলেন। দরজা খোলো দেবেশ্বর। উত্তর একটা এলো, কিন্তু কথায় নয়, বন্দুকের শব্দে। একটা বন্দুকের শব্দ উঠল দোতলায়। রত্নেশ্বর চমকে উঠলেন, ডাকলেন, ওসমান, ভাঙো, দরজা ভাঙো। দরজা ভেঙে ঘরে ঢুকে ওসমানকেই বললেন, ওসমান, কোথায় দেবেশ্বর? উপর থেকে তখন কাতর আর্তচিৎকারে বুক ফাটিয়ে ভায়োলেট ডাকছে, রাজাবাবু, আমার রাজাবাবু। উপরের ঘরে এসে দরজার মুখে দাঁড়ালেন রত্নেশ্বর রায়। দেখলেন দেবেশ্বর চিত হয়ে পড়ে আছে, রক্তের মধ্যে যেন ভাসছে। তার বুকের উপর পড়ে চিৎকার করে কাঁদছে ভায়োলেট, রাজাবাবু, মাই ডার্লিং রাজাবাবু, মাই প্রিন্স রাজাবাবু। অন্নপূর্ণা মা বললেন, দেবেশ্বর জানত বাপ আসবেন দিনে, কিন্তু গাড়ি হাওড়া থেকে দিনের বেলা ফিরে এসেছিল। বাপ আসেননি, চুঁচড়ো গেছেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এই খবর পেয়েই দেবেশ্বর দারুণ খুশি হয়ে উঠেছিল। তৎক্ষণাৎ চলে গিয়েছিল এলিয়ট রোডের বাড়ি। সারা দিন রাত আজ ভায়োলেটকে নিয়ে আনন্দ করবে। ভোর ভোর বাড়ি ফিরে এসে ভালো ছেলে সাজবে। ভালো ছেলে সাজবার ইচ্ছে তার ছিল না। মিথ্যে কথায় তার শুধু অরুচিই ছিল না, ঘেন্না করত সে মিথ্যে কথা বলতে। সে কতবার বলেছে, মিথ্যে কথা বললে নিজের কাছে নিজের মান যায় রাঙাপিসি। যুধিষ্ঠির নাকি ধর্মপুত্র, তার মা কুন্তির গর্ভের ধর্মরাজের ঔরসে তার জন্ম। সে সত্য গোপন ছিল না, তাই তাতে পাপ ছিল না। নিজে যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন বলে তার রথ চলত বাতাসের উপর দিয়ে, মাটি থেকে কিছুটা উপরে। কুরুক্ষেত্র যুদ্ধে গুরু দ্রোণকে বধ করবার জন্য তাকে দিয়ে বলাতে হলো অশ্বত্থামা মরেছে। মরেছিল অশ্বত্থামা হাতি। কৃষ্ণ বললে, হাতি কথাটা বলে দরকার কি, বলো অশ্বত্থামা মরেছে, তাতেই দ্রোণ শোকার্ত হবে, দুর্বল হবে। যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ শব্দ দুটি আসতে বলেছিলেন বলে গোটা কথাটাই মিথ্যের সামিল হলো। রথখানা তার চিরদিনের জন্য মাটিতে নামল। কিন্তু বাবাকে এমন ভয় করে যে সব গোলমাল হয়ে যায়। বাবার সকল কাজ আমার ভালো লাগে না। মনে হয় বাবার মতো নিষ্ঠুর, অহংকারী, স্বার্থপর মানুষ আর নেই। ওই ভয় করে এবং গোলমাল হয়ে যায় বলেই সে ভায়োলেটকে বিয়ে করে খ্রিস্টান হবে এবং ব্যবসা করে বড় হবে সংকল্প করে আমাকে চিঠি লিখেছিল টাকার জন্য। নিজের আংটি, বোতাম, হিরে, নীলা বেচে যে টাকা পেয়েছিল, সে টাকাটায় বাড়ি কিনে আর সারিয়ে খরচ করে ফেলে আফসোস হয়েছিল। এত খরচ না করলেই হতো। কিন্তু যে দেবেশ্বর কীর্তিহাটের রায়দের উন্নতির চরম সময়ে জন্মেছে এবং রাজা রাজড়ার ছেলেদের মতো মানুষ হয়েছে,
সে প্রথম প্রেম করে যে ঘর বাঁধবে তাতে টাকা খরচ না করে পারেনি, খরচ করেছিল এবং খরচ করে তখন ব্যস্ত হয়েছিল টাকার জন্য। টাকা নিয়ে সে ব্যবসা করবে। ব্যবসা সে জানতো না, কিন্তু সাহস তার ছিল। যাক ওসব কথা, সে আমল বোঝা কঠিন তোদের পক্ষে। তখন ছড়া ছিল হট্টমালার দেশের ছড়া। হিরে পোড়ানো মাজনে দাঁত ঘষত, মুক্তো পোড়ানো চুনে পান খেত, দুধে তারা আঁচাত। হীরের মাজনটা অতিরঞ্জন, কিন্তু বাকিগুলো সব সত্যি। রায়বাড়িতে জামাই হোক আর বউ হোক প্রথম খেত সোনার থালায়, আর আঁচাবার সময় গাড়ুতে যে জল দেওয়া হতো তাতে অর্ধেকটা দুধ মেশানো থাকত। এই অর্চনার বিয়েতে রথিনকে আঁচাতে জল দেওয়া হয়েছিল, তাতেও 2 ঝিনুক দুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। রায়বাড়ির সে সম্পদ কল্পনা করতে পারবি না রে। আমার বিয়ে হয়েছিল 10 পার হয়ে 11 বছরে। তখন কীর্তিহাটের লক্ষ্মীর ঘরে বড় বড় লোহার সিন্দুক মেঝেতে গাঁথা ছিল, সেগুলো ভর্তি ছিল টাকা সোনা দানায়। তাছাড়া কলকাতার ব্যাংকে ছিল, কোম্পানির কাগজে ছিল, বউবাজারের বড়ালদের একচেটে ছিল কোম্পানির কাগজ কেনা বেচার ব্যবসা। রায়বাড়ির জন্যে বছর বছর কোম্পানির কাগজ আলাদা করে রেখে দিত তারা জানতই যে এ কাগজ তারা কিনবে। সেই বংশের বড় ছেলে কলকাতার সেকালের সমাজে বড় হচ্ছে, মেলামেশা করছে। শুধু তাই নয়, তার মধ্যে একটা সেকালের আগুন ছিল রে। ভায়োলেটের সঙ্গে প্রেম করে সে দুঃখিত হয়নি, লজ্জিতও হয়নি। হয়তো সেদিন এমন হঠাৎ রাত্রিকালে তার বাঘের মতো বাবা যদি না হাজির হতেন, তবে সে হয়তো ভেবেচিন্তে একটা বোঝাপড়া করতে চেষ্টা করত। কিন্তু সে প্রত্যাশা করেনি যে তার বাবা রত্নেশ্বর রায় এসে এমনভাবে নিজে হাজির হবেন। বাবার গলার আওয়াজ পেয়ে সে চমকে উঠেছিল। ভায়োলেট হাসছিল খিলখিল করে। সে হাত দিয়ে মুখ চেপে ধরে বলেছিল, চুপ। ভায়োলেট তার দিকে তাকিয়েছিল সভয় বিস্ময়ে। কি হলো? ঠিক সেই মুহূর্তে গোপালদা ছুটে এসে বলেছিল, রাজা ভাই, সর্বনাশ হয়েছে, কর্তাবাবু। আবার ডাক ভেসে এসেছিল, দেবেশ্বর। এবার গোপাল দূর দূর করে নেমে পালাবার সময় বলেছিল, পালিয়ে এসো খিড়কির দরজা দিয়ে, ওই মেথড ঢোকে যেদিক দিয়ে, নইলে আর পথ নেই। তুই যা, তুই পালা, ওই পথ দিয়ে আমি পালাতে পারবো না। তাহলে কি করবে? আমার যা হয় হবে, তোকে ভাবতে হবে না। ভায়লা? ভায়োলেট উত্তর দেয়নি, দেবেশ্বরকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল। দেবেশ্বর বলেছিলেন, আমি বাঁচলে ও বাঁচবে, আমি যদি মরি তবে যা হয় হবে। ওদিকে তখন নিচে দরজায় জোরে জোরে ধাক্কা পড়ছে, ভেঙে ফেলবে দরজা। দেবেশ্বরেরও চারিদিক বন্ধ। রত্নেশ্বরের হুকুম শুনতে পাচ্ছেন তিনি, ভেঙে ফেল, ভেঙে ফেল, তোর দো, ওদিকে দরজা আটক কর। কোনো দিকে পরিত্রাণের কোনো পথ নবীন দেবেশ্বরের চোখে পড়েনি। শুধু পড়েছিল বন্দুকটা, 1 নলা ব্রিজ লোডিং গান একটা। দেবেশ্বর নিজের জন্য লাইসেন্স করিয়ে নিয়েছিলেন। সেই বন্দুকটাও ওই বাড়িতেই তিনি রেখেছিলেন। কোনো বিপদের ভয় করে রেখেছিলেন এটা ঠিক নয়, তবে দেবেশ্বর রায় যে বাড়িতে তার প্রথম প্রিয়াকে নিয়ে বাস করবেন, সে বাড়ির দরজায় সঙ্গিনদারি পাহারাদার থাকবে না, এটা তার ঠিক ভালো লাগেনি। তিনি সঙ্গিনওয়ালা বন্দুক এবং তার সঙ্গে পাহারাদারের লাইসেন্সের চেষ্টা করেছিলেন গোপনে। সেটা না হওয়া পর্যন্ত নিজের অতি প্রিয় এই 1 নলা বন্দুকটিকে ভায়োলেটের শোবার ঘরের কোণে খাড়া করে রেখেছিলেন। গোপাল চলে যেতেই দেবেশ্বর একবার চারিদিক তাকিয়ে দেখতে পেয়েছিলেন এই বন্দুকটাকে। তিনি ছুটে গিয়ে বন্দুকটা তুলে নিয়ে তাতে টোটা পুড়ে শোবার ঘরের দরজা পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। তার চিঠিতে আছে, আত্মহত্যা করিবার জন্য সেদিন বন্দুক আমি তুলি নাই, অপমানের হাত হইতে বাঁচিবার জন্যই বন্দুকে টোটা পুড়িয়া আমি নিচে নামিয়া যাইতেছিলাম। ইচ্ছা ছিল যে বেতনভোগী ভৃত্যদিগের পাশবিক বলের উপর নির্ভর করিয়া আপনি আমার বাড়িতে আমাকে অপমান করিতে আসিয়াছিলেন, তাহাদিগের সহিত আমি বোঝাপড়া করিব। আমার দারোয়ান নাই, আপনার আছে।
আমি একনলা বন্দুক হাতেই তাহাদিগকে ঠেকাইয়া বলিব, চলিয়া যাও। কিন্তু ভায়লা ভয় খাইল। সে পিছন হইতে জড়াইয়া ধরিল, বলিল, আমার রাজাবাবু, না না না, এমন তুমি করিও না। তাহাকে তখন জিজ্ঞাসা করিলাম, তবে কি করিব, তুই বল, কি করিব? সে উত্তর দিতে পারে নাই। আমার একটা কথা মনে হইল, বলিলাম, তবে আয়, আমরা দুজনেই মরি। আমি তোকে গুলি করিয়া মারিয়া নিজে আত্মহত্যা করিব। কিন্তু সে তাহাতে আরও ভয় পাইয়াছিল। তখন আমার আর আফসোসের সীমা ছিল না। এ কাহাকে আমার জীবনসঙ্গিনী করিয়াছি। এখন মনের মধ্যে আগুন আরও প্রবলভাবে জ্বলিয়া উঠিল। বলিলাম, বেশ, তবে তুই থাক, আমিই মরিব। ইহার পর আর বাবার সম্মুখে মুখ তুলিয়া দাঁড়াইতে পারিব না। সঙ্গে সঙ্গে বন্দুকটা থুতনির নিচে লাগাইয়া বাঁটটা মাটিতে রাখিবার চেষ্টা করিলাম, কিন্তু দেখিলাম বন্দুকটা আমার থুতনি অপেক্ষা ছোট। ওদিকে দরজাটা ভাঙিয়া পড়িল বলিয়া মনে হইল। সঙ্গে সঙ্গে আমি বন্দুকের নলটাকে বুকে লাগাইয়া পা দিয়া ঘোড়াটা টিপিয়া দিলাম। তাহার পর আর জ্ঞান ছিল না। কিন্তু আজ আবার বাঁচিয়া উঠিয়া মনে হইতেছে, গলায় লাগাইলাম না কেন? তাহা হইলে বাঁচিয়া থাকিয়া আপনি জন্মদাতা পিতা আপনার সহিত পত্রে এই ঘটনা লইয়া আলোচনা করিতে হইত না। আপনি আমাকে একরূপ বন্দী করিয়া রাখিয়াছেন। ভায়োলেটের কি হইয়াছে, তাহাকে লইয়া আপনি কি করিয়াছেন, তাহা আমাকে জানাইবার জন্য আপনার নিকট মিনতি করিতেছি। গোপাল দাদা কোথায়, তাহার কি করিলেন? আপনি এই সব সংবাদ আমাকে জ্ঞাত করুন। অন্যথায় আমি আর মরিবার চেষ্টা করিব না, এবার আমি বিদ্রোহ করিব। এই বাটি হইতে বাহির হইয়া গিয়া খ্রিস্টান মিশনারিদের শরণাপন্ন হইব। সেখান হইতে রক্ষা করিতে আপনি আমাকে পারিবেন না। সুরেশ্বর বললে, অন্নপূর্ণা মা বললেন, চিঠিখানা পুরো 1 মাস 1 সপ্তাহ পর যেদিন ব্যান্ডেজ খুলে দিলে সাহেব ডাক্তার, সেই দিন সে বিছানায় শুয়ে শুয়ে চিঠিখানা লিখছিল। আমি ঘরে ঢুকলাম, বললাম, এ কি, সকালে ব্যান্ডেজ কেটেছে, বিকেলে চিঠি লিখছিস? কাকে চিঠি লিখছিস দেবু? আমরা কাশী থেকে এসেছিলাম সেই ঘটনা যেদিন ঘটে সেই দিন রাত্রে খবর পেয়ে জোড়াসাঁকোর জ্যাঠামশায়ের বাড়ি থেকে জানবাজারের বাড়িতে এসেছিলাম। সাহেব ডাক্তার দেখে বললেন বটে, জখম এমন কিছু নয় রায়বাবু, শুধু বগলের নিচে খানিকটা মাংস কেটে বেরিয়ে গেছে, সারতে বেশি দিন লাগবে না। তবুও যত্ন আর সাবধানতার অন্ত ছিল না। কীর্তিহাট থেকে সরস্বতী বউ এসেছিলেন, সেবার জন্যে তখন মেম নার্স পাওয়া যেত। মেম নার্স এসেছিল। একজন দেশি ডাক্তার 24 ঘন্টাই বাড়িতে থাকত। আমি কাশী চলে যেতে পারিনি। দেবুর ওই অবস্থায় যার জন্য এসেছিলাম, একটা বিষয়ের মিটমাটের জন্যে, তাও হয়নি। আর দেবুর জন্যে যে মেয়েটির বিয়ের কথা পাকা করতে চেয়েছিলাম, তাও হয়নি। আর আমি কাছে থাকলেই দেবু স্বস্তিতে থাকত, শান্তিতে থাকত। উঠে গেলেই চাকর ঝি যাকে সামনে পেত বলতো, রাঙা পিসিকে ডেকে দে। আমার বদলে বৌদি, সরস্বতী বউ গেলে চোখ বুজে চুপ করে পড়ে থাকত, কথা বলতো না। বৌদি বিরক্ত হতেন, বেরিয়ে এসে আমাকে বলতেন, তুই যা অন্নপূর্ণা। আমাকে দেখে মুখ গোঁজ করে চোখ বুঝল। আমি গিয়ে বসে ডাকতাম, দেবু, দেবু রে। বোজা চোখ অমনি খুলে যেত, বলতো, কোথা গিয়েছিলে? কেন, কি হলো? শুয়ে ঘুমো না? তোমার পায়ে পড়ি রাঙা পিসি, তুমি খবর এনে দাও ভায়োলেটের কি হলো, সে কোথায়? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। কি বলছিস? ঠিক বলছি। তোমার সঙ্গে সম্পত্তি নিয়ে কি করছেন দেখছো না? ন্যায় তো ধর্ম তো সম্পত্তি তোমার। বীরেশ্বর রায়ের ঔরসে ভবানী দেবীর গর্ভে তুমি জন্মেছ। উনি সোমেশ্বর রায়ের দৌহিত্র। তাকে বীরেশ্বর রায় সন্তান হবে না বলে পোষ্যপুত্র নিয়েছিলেন এবং সম্পত্তি দানপত্র করে দিয়েছিলেন বলে সে সম্পত্তি তিনি তোমাকে দেবেন না। আমি গল্প শুনেছি, প্রথম যৌবনে ওর বিয়েরও আগে ম্যাজিস্ট্রেট পুলিশ সাহেবকে কীর্তিহাটের বাড়িতে স্কুলের ফাউন্ডেশন স্টোন পাতবার জন্য এনে রাত্রে খাওয়া দাওয়ার সময় নকল অসুখের ভান করে 10 ক্রোশ দূরে রাধানগরে দে সরকারদের বাড়ি পুড়িয়ে দিয়ে এসেছিলেন।
গোপাল সিং নামে এক ছত্রী প্রজাকে এনে নিষ্ঠুরভাবে শাসন করেছিলেন। অন্নপূর্ণা মা বললেন, কথাগুলো আমার কানেও কটু ঠেকছিল রে। আমি তাকে বাধা দিয়ে বললাম, না, তুই জানিস নে ঠিক, সেসব আমার বাবার আমলের কথা, বীরেশ্বর রায়ের আমলের। তাও জানি, তাতেও আমার বাবা অংশীদার। তার পরের কথা তুমি জানো না রাঙাপিসি? বিয়ে হয়েছে 11 বছর বয়সে, প্রথম কেটেছে তোমার কাশিতে বিমলাকান্ত ঠাকুরদার কাছে। আমি এখানে কীর্তিহাটে কলকাতায় আছি, দিনরাত্রি শুনছি দেশের ধন্য পুরুষ রত্নেশ্বর রায়ের সুনামের কথা, খ্যাতির কথা, আর চোখে দেখছি তার আসল চেহারা। আমার দাদামশাই রিটায়ার্ড সাব ডিভিশনাল অফিসার, সিগার মুখে দিয়ে আসেন, তিনি উপদেশ দিয়ে যান কিভাবে কি করা উচিত, কিসে সুনাম হবে। আই নো দেম। আমি বলতে পারবো না এ কেসে তিনি কি পরামর্শ দিয়েছেন, কিন্তু দিয়েছেন তা নিশ্চিত। একটা অনাথা খ্রিস্টান মেয়ে যার 3 কুলে কেউ নেই, তাকে কিছু করা কি অসম্ভব? দেবুর কথাটা আমার খুব বাড়াবাড়ি মনে হতো না সুরেশ্বর। সে আমলে কি এমন কঠিন কাজ? রবিনসন সাহেবের মতো একজন ইউরোপিয়ানের বাচ্চাকে খুন করাতে পারে যারা, তার জন্যে যারা আসর সাজিয়ে দেয়, থানার দারোগাদের টাকা ঢেলে দিয়ে মুখ বন্ধ করতে পারে, তাদের কাছে এটা কি একটা শক্ত কাজ? আলফানসো মরেছে, অঞ্জনা মরেছে, তার বেটি, সে রত্নেশ্বর রায়ের ছেলের মন ভুলিয়েছে, জাতি ধর্ম তার যৌবনে রূপের জোয়ারে ভাসিয়ে দিয়েছে সেখানে মেয়েটাকে। আমি শিউরে উঠতাম। খোঁজ করবার চেষ্টা করলাম অনেককে দিয়ে, কিন্তু আশ্চর্য কাণ্ড সুরেশ্বর, যানবাজারের চাকর বাকর মানুষজনের পেটের মধ্যে এই কথাগুলো যেন কোথায় হারিয়ে গেছে, তারা স্মরণ করতে পারে না। ভায়োলেট বলে কাউকে জানে না, নাম কখনো শোনেনি, এমনি তাদের চাউনি, এমনি তাদের মুখের ভাব, যেন ঠোঁট দুটো সেলাই করে দিয়েছে। সেদিন চিঠিখানা লিখছিল, লেখা প্রায় শেষ করে এনেছিল, সে চিঠিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বললে, পড়ে দেখো। পড়ে শিউরে উঠে বললাম, এই চিঠি তুই দাদাকে দিবি? না দিয়ে কি করব পিসি? আমার জন্যে যদি বাবা ভায়োলেটকে কি গোপালদাকে চিরদিনের জন্য সরিয়ে দিয়ে থাকেন, তবে হয়। থেমে গেল দেবেশ্বর, তারপর সামলে নিয়ে বললে, আবার আমাকে আত্মহত্যা করতে হবে। এবার আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, এবার আর ভুল হবে না। ঠিক এই সময়ে সুরেশ্বর হঠাৎ পাশের ঘরে গলা ঝেড়ে পরিষ্কার করার শব্দ শুনে আমি চমকে উঠলাম। দেবেশ্বরের মুখখানা যেন শ্বেত পাথরের তৈরি মুখের মতো হয়ে গেল। দাদার গলা। দাদা যে কখন পাশের ঘরে ঢুকেছিলেন আমরা কেউ দেখিনি, আর বুঝতেও পারিনি। সুরেশ্বর বললে, একটু পরিষ্কার করে বলি সুলতা, দোতলার মাঝখানে যে ঘরখানায় বাবার আমলে ড্রয়িং রুম ছিল, যে ঘরখানার আমার ছবির প্রথম এক্সিবিশন হয়েছিল, যে ঘরখানায় বীরেশ্বর রায় থাকতেন, তার অসুখের সময় সেই ঘরে রাখা হয়েছিল দেবেশ্বর রায়কে। আর তার পাশের যে ঘরটা ওদিকে অন্দরের সঙ্গে যুক্ত, যে ঘরে আমার মা মারা গেছিলেন, যে ঘরে ভবানী দেবী বসে পুজো করতেন, যে ঘরে বসে রত্নেশ্বর রায় বীরেশ্বর রায়কে লেখা ভবানী দেবীর পত্র এবং তার পালক পিতার পত্র পড়ে আত্মপরিচয় জেনেছিলেন তিনি বিমলাকান্তের এবং বিমলা দেবীর সন্তান নন, তিনি বীরেশ্বর রায় এবং ভবানী দেবীর পুত্র। এ ঘর সেই ঘর, ভবানী দেবীর পুজোর ঘরই যানবাজারের বাড়ির লক্ষ্মীর ঘর। ঘরখানার নামই ছিল লক্ষ্মীর ঘর। ও ঘরের দেওয়ালে এখনো লোহার সিন্দুক পোঁতা আছে। সে আমলে এই ঘরেই আরও কয়েকটা লোহার সিন্দুক ছিল, তাতে এখানকার লগ্নি ব্যবসার কাগজপত্র, কোম্পানির কাগজ থাকে সাজানো থাকত। রত্নেশ্বর রায় নতুন কোম্পানির কাগজ কিনে সিন্দুকে তুলে রাখতে এসেছিলেন। 100 বছর নয়, তবে 75 বছর আগে এসব কাজ, অর্থাৎ সিন্দুক খোলা, টাকা, সোনাদানা, মোহর, জহরত নাড়াচাড়া করার সময় লোকে অনেকটা সন্তর্পণেই করত। ব্যাংক তখন হয়েছে, তবুও মোহর কিনে কলসিবন্দি করে জমা করা আর কোম্পানির কাগজ কিনে রাখার চলই ছিল বেশি। অন্নপূর্ণা মা বললেন, দাদা এখানকার নায়েবকে সঙ্গে নিয়ে বিশ্বাসী দারোয়ানকে দরজায় রেখে অন্দরের দিকের দরজা খুলে ঘরে ঢুকেছিলেন এবং
কোম্পানির কাগজ সিন্দুকে রেখে সিন্দুক বন্ধ করার সময় এ ঘরে দেবু যেসব কথা আমাকে বলছিল তা সব শুনেছিলেন। শুধু কিছুক্ষণ শুনেই নায়েবকে বলেছিলেন, তুমি নিচে যাও। নায়েব নিচে নেমে গেলে তিনি দাঁড়িয়ে দেবুর কথা শুনতে শুনতে আর সহ্য করতে পারেননি। শব্দ করে গলা ঝেড়ে একটা সাড়া দেওয়া অভ্যেস তার ছিল। ঠিক সেই শব্দ করে সাড়া দিয়ে দারোয়ান বচ্চন সিংকে ডেকে বলেছিলেন, বচ্চন, এই দরওয়াজাটা খোলতো। ভারী দরজা, মোটা লোহার খিল, তার সঙ্গে হুক, খোলা সহজ নয়। বচ্চন সিং ছিল পালোয়ান। সে অল্পক্ষণেই খুলে ফেলে দরজাটা খুলে দিয়ে পাল্লা দুটো ঠেলে দিলে আর দাদা বেরিয়ে এসে এ ঘরে ঢুকলেন। সুরেশ্বর, সে মূর্তি এখনো মনে পড়ছে আমার। পরনে গরদের ধুতি, গায়ে গরদের চাদর, হাতে লোহার সিন্দুকের চাবির থলো, পা খালি। লক্ষ্মীর ঘরে ঢুকেছিলেন বলে এই বেশ আর খালি পা। চোখ মুখ দেখে কিছু বুঝতে পারা যায় না, শুধু রায়বংশের সোনার মতো যে গায়ের রং, তাতে যেন খানিকটা সিঁদুর লেগেছে বলে মনে হলো। এসেই প্রথমে নার্সকে বললেন, তুমি একটু বাইরে যাবে? নার্স বাইরে যেতেই দাদা বললেন, যেসব কথা তুমি বলেছিলে তোমার রাঙা পিসিকে, তা অন্তত এই নার্সটার সামনে বলা উচিত হয়নি। পিতৃনিন্দা সত্য হলেও করতে নেই, তবুও যদি করো তবে বাইরের লোকেদের সামনে করাটা ঠিক নয়। আর লুকিয়ে কারুর কথা শোনা উচিতও নয়, সে অভ্যাসও আমার নেই। কিন্তু আজ অকস্মাৎ হয়ে গেল, শুনে ফেললাম, সাড়া দিতে ভুলে গেলাম। অনেকক্ষণ পর্যন্ত কথা বলবার মতো ঠিক অবস্থা ছিল না আমার। থাক সে কথা, এ আমার ভাগ্য। আমি রায়বংশের ধারাকে নির্মল করবার জন্যে, অভিশাপের ধারা থেকে বাঁচাবার জন্যে যে চেষ্টা করেছি সে মিথ্যে হয়ে গেছে। সেসব কথা থাক, এখন যা জানবার জন্যে ব্যগ্র হয়েছ তাই বলি। এ বাড়ির কোনো লোককে আমি বিশেষ কিছু জানতে দিইনি। ভায়োলেটকে তুমি ভালোবেসেছ, তাকে তুমি আমার চোখে ধুলো দিয়ে কীর্তিহাট থেকে নিয়ে এসে এখানে রেখেছিলে। সেখানে গুজব রটেছিল গোপালের নামে। আমি খুব ক্ষুব্ধ হয়েছিলাম। গোপাল যদি ঠাকুরদাসের ছেলে না হতো তবে তার ঘাড়ে মাথা থাকতো না। ভায়োলেট আলফানসোর কন্যাই শুধু নয়, সে অঞ্জনার মেয়ে। অঞ্জনার কাছে তার মৃত্যুশয্যায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। অন্নপূর্ণা মা বললেন। দাদা চুপ করে গেলেন, দাঁতে দাঁত টিপে দাঁড়িয়ে রইলেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ল দুটি ধারায়। কিছুক্ষণ পর অজগরের মতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শোনো, ভায়োলেটকে আমি খুন করাইনি, গোপালকে আমি কোনো শাস্তি দেইনি। তবু রায়বংশের জাত আর মানটাকে আমাকে বাঁচাতে হবে, তাই অপবাদ গোপালের নামে রয়েছে। তাকে আমি লোক পাঠিয়ে এইটুকু শুধু বলেছি যে সে যেন কীর্তিহাট কি শ্যামনগর আর না যায়। তাকে বলেছি আমি তাকে 5,000 টাকা দেব, সে এখানে ব্যবসা করুক, বিয়ে করুক। আরও টাকার প্রয়োজন হয় তাকে আমি দেব। সে ঠাকুরদাসের ছেলে, সে তোমার অপরাধ রায়বংশের কলঙ্ক মাথায় নিয়েছে। তার অঙ্গ কেউ স্পর্শ করতে পারবে না। তবে তোমার সঙ্গে আর তার সম্পর্ক থাকবে না। আর ভায়োলেট অন্তর্বত্নী। বুঝতে পারলে না? অন্তর্বত্নীর অর্থ অন্তঃসত্ত্বা। সন্তান হবে তার। তাকে এক মিশনের নিরাপদ আশ্রয়ে আমি রেখেছি। তার যাবতীয় খরচ আমি বহন করব। তোমার বাপকে তুমি বিশ্বাস করো, অন্তত এই কথাটা বিশ্বাস করো। তবে একটু থেমে গম্ভীর গলা আরও গম্ভীর করে তুলে বললেন, তবে তোমার বিবাহ দেব আমি 2-1 মাসের মধ্যেই। বিবাহ তোমাকে করতেই হবে, তার জন্য তুমি প্রস্তুত থেকো বলে ঘরের মধ্যে ঢুকে গেলেন। নিজেই দরজা বন্ধ করে দিলেন। খিল হুক বন্ধ হলো একে একে। অন্নপূর্ণা মা বলেছিলেন, সুরেশ্বর, তোকে কি বলবো, আমরা মানে আমি আর দেবু দুজনেই যেন বোবা হয়ে গিয়েছিলাম। ওই কটা কথা রে, তার যে কি ভার, আর ওই যে আস্তে গলায় বলা, তার শব্দ যেন আমাদের শুধু বোবা না, কালা শুদ্ধ করে দিলে। দরজাটা বন্ধ হতে হতে আবার খুলল। আবার দাদা বললেন, ভায়োলেটকে আমি নিরাপদে রেখেছি,
তার সন্তান হলে তার ভারও আমি বয়ে যাব। তোমার পাপ আমি ক্ষমা কোনো মতেই করতাম না। করলাম তার কারণ এ পাপ তোমার নয়, এ পাপ রায়বংশে জন্মেছ বলে তার ভাগী হতে বাধ্য হয়েছ। রায়বাড়ির আশেপাশে সে কেঁদে কেঁদে বেরিয়েছে, দরজায় ধাক্কা দিয়ে বেরিয়েছে, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু আমি সারা জীবন জেগে থেকে ঢুকতে দিইনি। তুমি জানতে না, অসতর্ক মুহূর্তে সে তোমাকে আশ্রয় চেয়েছে। তুমি ধনীর ছেলে, মানির ছেলে, ভূস্বামীর ছেলে, তাকে আশ্রয় দিয়েছ, দিয়ে ফেলেছ। জানতে না, শ্যামাকান্তের অপরাধ, যোগভ্রষ্টতার শাস্তি, সোমেশ্বর রায়ের, বীরেশ্বর রায়ের ধারা আমি রুখতে গিয়েও পারলাম না। অঞ্জনার রূপ ধরে বাড়ি এসে ঢুকেছিল, বুঝতে পারিনি বলেই চুপ করে গেলেন। দর দর করে চোখ থেকে জল গড়ালো। 1 ফোঁটা 2 ফোঁটা নয় রে, ধারা বয়ে গেল। এরই মধ্যে কখন যে সরস্বতী বউ এসে ঘরে ঢুকেছিলেন আমরা কেউ জানতে পারিনি। তিনি দরজার মুখে দাঁড়িয়েছিলেন বারান্দা আগলে, পাছে সেখানে দাঁড়িয়ে কেউ এসব কথা শুনে ফেলে। হঠাৎ দরজাটা বন্ধ করে তিনি যখন ঘরে এসে ঢুকলেন তখন আমাদের খেয়াল হলো। তিনি এসে স্বামীর হাত ধরে বললেন, করছো কি? এসব হচ্ছে কি বলো তো? যা হয়েছে তা হয়েছে, ভাগ্যকে ধন্যবাদ দাও যে ছেলেটা বেঁচেছে। বাবা এসেছিলেন, তিনি ফিরে চলে গেলেন, বলে গেলেন ওবেলা আসবেন। এর মধ্যে আসতে চাইলেন না, বললেন জমিদার বাড়িতে, রাজাদের বাড়িতে যেসব কাণ্ড ঘটে তার তুলনায় এটা আর কি এমন একটা ব্যাপার। শুধু তোমার জন্যে বললেন, এতখানি কড়াকড়ি ভালো নয়, ও একটু কড়া বেশি। ছেলেটা এত ভয় পেয়েছিল যে সুইসাইড করতে গেছিল। চলো, মুখ হাত ধুয়ে শরবত খাবে চলো। দাদা যেন এতক্ষণে সম্বিত ফিরে পেলেন। সরস্বতী বউয়ের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে চলে গেলেন। ওই লক্ষ্মীর ঘরের ভিতর দিয়েই দরজা বন্ধ করলেন। এদিক থেকে দারোয়ান এসে ঠেলে দেখলে। আমরা চুপ করে বসে রইলাম। আমি দাদার কথা শুনে কেঁদে ফেলেছিলাম। চোখ মুছে দেবুর মুখের দিকে তাকালাম। অবাক হয়ে গেলাম সুরেশ্বর। দেখলাম দেবেশ্বর গুম হয়ে যেন বসে আছে। দাদার মতো এমন একজন কড়া মানুষ, যার মুখের দিকে প্রজারা তাকাতে পারত না, তার চোখের জল তাকে যেন এতটুকু ভেজাতে পারেনি। কালা বোবা সে আমারই মতো হয়েছিল, কিন্তু সে আমার মতো গলেনি। আমি তাকে ডাকলাম, দেবু। সে নড়লে না, যেমন বসেছিল তেমনি বসে রইল, যেদিকে তাকিয়েছিল সেদিকেই তেমনিভাবে তাকিয়ে রইল। শুধু বললে, বলো রাঙা পিসি। তার সেদিনের সেই লেখা চিঠিখানা টেনে নিলাম। সে আপত্তি করলে না। বললাম, এটা ছিঁড়ে দে, ক্ষমা চেয়ে একখানা চিঠি লেখ। না। না? অবাক হয়ে গেলাম আমি। না, এরকম চিঠি তুই লিখতে পারবি না। তা লিখব না, যা উত্তর চাচ্ছিলাম তা পেয়ে গেছি। ভায়োলেটকে উনি যখন ভালো জায়গায় রেখেছেন বলেছেন, আর গোপালদার সম্বন্ধে যা করব বলেছেন, তাতে আমি অবিশ্বাস করব না। তা উনি করবেন, অন্তত লোক দেখিয়েও করবেন, কিন্তু ক্ষমা আমি চাইব না। আমি চুপ করে রইলাম। দেবু বললে, শুনেছ, এই অবস্থার মধ্যেও বাবা আমার কোণে ঠিক করেছে, একটি 10 বছরের খুকি। তুই কি 20-30 বছরের বুড়ো? তোর কোণে 10 বছরের ছাড়া ক বছরের হবে? ও মেয়েকে আমি জানি। জানো? মেয়েটি ভালো তো, মানে সইতে পারবে তো আমার মতো মানুষকে? কেন রে, তুই এমন মন্দ মানুষ কি মস্ত মানুষ, এ কথা তোকে বললে কে? নিজেই বলছি, আমাকে বিয়ে যে করবে সে হয় আমার ভালোবাসায় জ্বলে মরবে রাঙা পিসি, আমার ভালোবাসার উত্তাপ আগুনের মতো, নইলে আমার অবহেলায় ফেলে দেওয়া অপছন্দ পোশাকের মতো এক কোণে পড়ে থাকবে, ধুলোয় পোকামাকড়ে ভরে যাবে। সুরেশ্বর, আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, দেবু, এরকম কথাবার্তা তোর হলো কি করে রে? কি করে শিখলি? তা জানি না পিসি, তবে শিখেছি। আপনি কথাবার্তা আসে ভেতর থেকে, যেন কে জুগিয়ে দেয়। সে কথা থাক, যা বলছি শোনো।
তুমি বিয়ের সম্বন্ধ করেছ, বিয়ে আমি করব, ভালোও তাকে বাঁচতে চেষ্টা করব। ভায়োলেটের উপর আমার আকর্ষণ আর নেই। সেদিন ওকে বলেছিলাম, দাঁড়া তোকে গুলি করি, তারপর নিজে গুলি খেয়ে আত্মহত্যা করব, দুজনে একসঙ্গে মরব, দুঃখ থাকবে না। তা দেখলাম কি ভয়! একসঙ্গে মরতে যে ভয় করে, তার ভালোবাসার আবার দাম কি? কানা করিও না। হিন্দুর মেয়ে তবু বাধ্য হয়ে বিধবা হয়ে স্বামীর বদলে ঈশ্বর ভোজে বাঁচে, কোনো মানুষকে আর বিয়ে করে না। এ তো খ্রিস্টান। আমি বেঁচেছি তাই, মরলে তো আর কাউকে বিয়ে করে দিব্যি গাধা বোটের মতো অন্য স্টিমারের টানে ভেসে চলতো। না, ওকে আর আমার চাই নে। ওকে আমি আর কোনো দিন ফিরে দেখব না। হিন্দু মেয়েই ভালো। কিন্তু বাবাকে তুমি বলো আমার ভিক্ষয়ের সম্পত্তি দেবোত্তর আমাকে লিখে দিতে। আমি আলাদা হয়ে যাব। বাবার সঙ্গে একসঙ্গে থাকতে হলে আবার আমাকে আত্মহত্যা করতে হবে। সুরেশ্বর বললে, অন্নপূর্ণা মা এখানেই নিজে মুখে কথা বলা শেষ করেছিলেন। তার কারণ বন্ধ দরজায় টোকা পড়েছিল। টোকা নয়, মৃদু ধাক্কা। আমি জিজ্ঞাসা করেছিলাম, কে? বাইরে থেকে উত্তর এসেছিল, আমি রথিন। অর্চনা মুখ নত করেছিল লজ্জায়। আমি একটু হেসেছিলাম। অন্নপূর্ণা মা বলেছিলেন, যা দৌড় খুলে দে। বাপরে বাপ, মালিক এসেছে, ওট ওট। অর্চনা গিয়ে দরজাটা খুলে দিতেই এক রাশ ওষুধের গন্ধ ছড়িয়ে রথিন ঢুকল, হাতে একখানা খাম। হেসে বললে, কটা বাজছে ঠিক আছে মামনি? নিজের পিতৃবংশের গল্প বলতে গিয়ে 12টা বাজিয়ে ফেললে যে। আর তো দেখি মিনিট বাকি। ডাক্তার হিসেবে বলতে পারি, রাতে 12টার পর যে 1টা বাজে সেটা সচরাচর কেউ শুনতে পায় না। জন্মান্তর স্মৃতি কারুর থাকে না। তোমার বয়স 75 পার হয়েছে, তবু তুমিই হলে এ বংশের সব। তোমার উপর কথা বলবার ক্ষমতা তোমার নাতিদের নেই, পুত্রবধূর নেই। অর্চনাকে মা বলো, সেই হিসেবে বাবাত্ব দাবি করে বলছি, ঘুমিয়ে পড়ো আর না। অন্নপূর্ণা মা বললেন, হেসেই বললেন, ওরে আমার বাবা হওয়া সোজা কথা নয় রে। আমার বাবা ছিলেন সত্যিকারের রাজা, বুঝলি? তার জীবনে কলঙ্ক অনেক। মদ খেতেন, তারপর বাইজি ছিল, কিন্তু সেসব আমার মাকে না পেয়ে, বুঝলি? অর্চনা মাকে সেইভাবে আদর করলে বাবা বলবো, নইলে না। উফ, কি এত ওষুধের ঝাঁঝালো গন্ধ রে গায়ে! ইথার, স্পিরিট, লাইজল, গন্ধলা ওষুধের কি আর শেষ আছে? এক্ষুনি তো হাত ধুচ্ছিলাম স্পিরিট লাইজল দিয়ে। ওটা আমার বাতিক। তুমি কিন্তু এখন শো। এখন সুরেশ্বরদা, তোমার নামে টেলিগ্রাম এসেছে। জানবাজারের বাড়ি থেকে নিয়ে তোমার রঘুয়া এসেছে, তারই জন্যে আমাকে আসতে হলো, না হলে। টেলিগ্রাম? হ্যাঁ, মেদিনীপুর থেকে। আমি খুলেছি। কে একজন সুধাকর টেলিগ্রাম করেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট B.R. সেন ইজ কনসিডারিং দ্য কেস অফ ইউর মেজদিদি কাম সার্ভ। 6ষ্ঠ অধ্যায় এখানেই শেষ হলো। ফিরে আসছি 7ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।